সোমার গল্পের আসরে সবাইকে স্বাগত। আজ পড়ব প্রমথনাথ বিশির লেখা গল্প। তার জন্ম 1901 সালে এবং 83 বছর বয়সে 1985 সালে তার মৃত্যু হয়। তিনি ছিলেন একাধারে শিক্ষাবিদ এবং অধ্যাপক। পর্যায়ক্রমে তিনি বিধানসভা ও রাজ্যসভার সদস্যও ছিলেন। ঐতিহাসিক উপন্যাস, ভূতের গল্প, থ্রিলার গল্প সব ধরনের সাহিত্যেই তিনি সমান দক্ষ ছিলেন। আজকে একটি অলৌকিক গল্প পড়ব। গল্পটি পুরো শোনার অনুরোধ রইল এবং ভিডিওটি লাইক শেয়ার করে আমাকে উৎসাহিত করলে আরও অনেক নানা স্বাদের গল্প উপন্যাস নিয়ে হাজির থাকার অঙ্গীকারবদ্ধ হতে পারি। শুরু করছি অলৌকিক গল্প পুরন্দরের পুঁথি। জীবনে পুরন্দরের একমাত্র বিলাস ছিল বই পড়িবার অভ্যাস। ওটাকে একটা বাতিক বলাই উচিত। সে রাশি রাশি বই কিনিত। সব যে পড়িত এমন বলিতে পারি না, কারণ এক জীবনে তত বই পড়িয়া ওঠা সম্ভব নয়। বই কিনিত, কতক পড়িত, বাকি অমনি পড়িয়া থাকিত। সে বলিত যে এমন সময় আসা অসম্ভব নয় যখন বই কিনিবার সামর্থ্য থাকিবে না, তখনকার জন্য ওগুলো জমা থাকিতেছে। তাহার শয়ন ঘরটির মেঝে হইতে ছাদ পর্যন্ত রাশি রাশি বইয়ে ভরিয়া গিয়াছিল। ওই বইয়ের মধ্যেই শয়ন করিত পুরন্দর। বিছানাতেও বইয়ের স্তূপ। বইগুলো একটু সরাইয়া দিয়া রাত্রে শুইত। যখন শুইবার জায়গা থাকিত না, তখন ঘরে আর একখানা তক্তপোষ আনিয়া নূতন শয্যা প্রস্তুত করিত। এমনিভাবে সমস্ত ঘরটি তক্তপোষে ভরিয়া গিয়াছিল। সংসারে তাহার কেহ ছিল না। লোকে বিবাহ করিতে বলিলে সে বলিত সময় কোথায়। সে বলিত বই আর বউ একসঙ্গে অচল, তাই যা আছে তার সঙ্গে আর নূতন সমস্যা যোগ করা উচিত নয়। এদিকে তাহার বিবাহের বয়সও অনেকটা উত্তীর্ণ হইয়া গিয়াছিল। বোধ করি সে নিজেও মনে মনে বিবাহের প্রসঙ্গ পরিত্যাগ করিয়াছিল। এখন সে নিশ্চিন্ত মনে বই পড়ে। কলিকাতা থেকে দূরে একটি গ্রামে পুরন্দরের বাস। আমিও সেই গাঁয়ে থাকি, এক পাড়ায় বলিলেই চলে। মাঝে মাঝে সে কলিকাতা চলিয়া যায়, নূতন বই সংগ্রহ করিয়া আনিবার উদ্দেশ্যে। সে বলে যে নূতন বই পড়ে ছাত্ররা এবং পণ্ডিতেরা, গ্রন্থবিলাসীদের জন্য পুরাতন বই। সে বলে যে পুরাতন বইয়ের একটা ব্যক্তিত্ব আছে, তাতে করিয়া পড়া বেশ জমিয়া ওঠে। মনে হয় যেন দুজনে বসিয়া পড়িতেছি। পুরন্দরের দৃষ্টান্তে আমারও বই পড়ার নেশা জমিয়া উঠিয়াছিল। তবে তফাৎ ছিল এই যে সে কিনিয়া পড়িত, আমি তাহার নিকট চাহিয়া লইয়া পড়িতাম। আরও একটু তফাৎ ছিল, আমার জীবনে আরও 5টা কাজ ছিল। তার মতো বই পড়াই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল না। এই বই পড়ার সূত্রে তার সঙ্গে আমার বেশ ঘনিষ্ঠতা হইয়াছিল। গাঁয়ের আর কারোর সঙ্গে সে বড় মিশিত না। কতবার তার বাড়িতে গিয়াছি, দেখিতে পাইয়াছি যে সে জানলার কাছে বসিয়া বাহিরের ওই পাহাড়গুলার দিকে তাকাইয়া আছে। কোলের উপর একখানা খোলা বই, আর চারপাশে স্তূপীকৃত পুস্তকের প্রাচীর। আগেই বলিয়াছি যে কলিকাতা হইতে দূরে আমাদের বাস। এবারে আরেকটু পরিচয় দেওয়া যাইতে পারে। ছোটনাগপুরের ছোট একটি শহরে আমরা থাকি। শহরটি এত ছোট যে বড় গ্রাম বলিলেই চলে। পুরন্দরের বাড়িটি শহরের এক প্রান্তে। তারপরই ধান ক্ষেত আরম্ভ হইয়াছে। ধান ক্ষেতের পরে সুবর্ণরেখা নদী। নদীর ওপারে পাহাড় আর বন, বন আর পাহাড়। পুরন্দর বলে বই পড়া যার জীবনের লক্ষ্য, তার আদর্শ বাসস্থান এইরকম হওয়া উচিত। একদিন সকালবেলা পুরন্দরের চাকর আসিয়া আমাকে বলিল যে বাবু একবার আমাকে যাইতে বলিয়াছেন। বুঝিলাম যে কিছু নূতন বই আসিয়াছে।
ওই রকম উপলক্ষ ছাড়া আমার বড় ডাক পড়ে না। পুরন্দরের বাড়ি পৌঁছিয়া দেখি যে আমার অনুমান মিথ্যা নয়। দেখিলাম প্রকাণ্ড একটা কাঠের বাক্স হইতে ধুলা ঝাড়িয়া পুরন্দর বই বাহির করিতেছে। আমাকে দেখিয়া বলিল, কাল রাত্রে নিয়ে এলাম। কলকাতা গিয়েছিলে নাকি? হ্যাঁ, কদিন আগে এক লটে অনেক বই বিক্রি হচ্ছে বিজ্ঞাপন দেখে কলকাতা গিয়েছিলাম। কাল শেষ রাতে ফিরেছি। কি বই? সে বলিল, 5 রকম মিশানো আছে। এক সাহেব এদেশ থেকে বাস তুলে দিয়ে বিলেতে ফিরছে, তারই বই। লোকটা খুব পণ্ডিত, চীনে ভাষাও জানে। এই বলিয়া বিচিত্র হরপে ছাপা একখানা জীর্ণ বই টানিয়া বাহির করিল। অক্ষর যখন চিনি না, কাজেই চীনা ভাষা হইতে বাধা নাই। হিব্রু ভাষা বলিলেও আমার আপত্তি করিবার কারণ ছিল না। সে বলিল, মাত্র 500 টাকায় পাওয়া গেল, খুব সস্তায় পেয়েছি। ভাবিলাম হবেও বা। সেদিনই বিকালবেলা কদিনের জন্য আমাকে কলিকাতায় চলিয়া আসিতে হইল। কাজেই পুরন্দরের চীনা ভাষার পাঠোদ্ধার কত দূর হইল জানিতে পারি নাই। 5-6 দিন পরে ফিরিয়া একদিন পুরন্দরের বাড়িতে গিয়া উপস্থিত হইলাম। ওহে, অচীনা ভাষার কিছু যদি বই থাকে দাও, নিয়ে যায়। পুরন্দর সে প্রসঙ্গের উত্তর না দিয়া বলিল, বসো, একটা কথা আছে। চাহিয়া দেখি তাহার মুখ অস্বাভাবিক গম্ভীর। শুধাইলাম, কি ব্যাপার, অসুস্থ নাকি? সে বলিল, আজ কদিন রাতে ঘুম হচ্ছে না। আমি বলিলাম, ঘুমের দোষ কি, রাত জেগে পড়লে? বাধা দিয়া বলিল, ঠিক উল্টো, রাতে পড়তে পারছি না, বই খুলে বসলেই ঘুমিয়ে পড়ি, আর অমনি দুঃস্বপ্ন দেখি। দুঃস্বপ্ন? এমন কথা তো তাহার মুখে আগে শুনি নাই। বলিলাম, স্বপ্ন সবাই দেখে, তার জন্য আবার দুশ্চিন্তা কেন? সে বলিল, স্বপ্ন সবাই দেখে, আমিও দেখেছি, কিন্তু সেরকম নয়, কিছু বিশেষত্ব আছে। সে বলিতে লাগিল, একই স্বপ্ন আজ কদিন দেখছি। কীরকম? একটা অদ্ভুত চেহারার লোক ঘরে ঢুকে কি যেন খুঁজে বেড়াচ্ছে। কীরকম চেহারা? চোখ ছোট, নাক চ্যাপ্টা, চোয়াল উঁচু, সামান্য কটা দাড়ি আছে, মাথায় জটা। ওসব তোমার কল্পনার বিকার। কল্পনা আসবে কোথা থেকে? ওরকম চেহারার বর্ণনা শিগগির পড়িনি। কদিন দেখছো? যেদিন কলকাতা থেকে ফিরে এলাম তারপর থেকেই। প্রথমে কিছু মনে হয়নি, কিন্তু পরপর কদিন দেখবার পরে কেমন যেন ভয়ের মতো ধরেছে। অনেকবার ভেবেছি রাতে ঘুমোবো না, বই পড়েই কাটিয়ে দেব, কিন্তু তা হবার জো নেই। বই খুলে বসা মাত্র চোখ জড়িয়ে আসে, আর ঘুমোবো মাত্র সেই একই স্বপ্ন, সেই অদ্ভুত চেহারা। কি তার দৃষ্টি, যেন জিজ্ঞাসার আগুন বের হচ্ছে চোখ দিয়ে। তারপর সে বলিল, তুমি আমার এখানে এসে রাতে ঘুমোও না। অনুরোধটা করিবা মাত্র সে যেন লজ্জা অনুভব করিল। বলিল, না না, তার দরকার নেই। আমি বলিলাম, তোমার দরকার না থাকতে পারে, আমার আছে। রাতে এখানে থাকলে তোমার নূতন চালানের বইগুলো দেখতে পারবো। লজ্জার হাত হইতে বাঁচিয়া গিয়াছি মনে করিয়া সে বলিল, মন্দ নয়, পাশের ঘরটা তোমার জন্য ঠিক করে রাখবো, যতক্ষণ খুশি পড়ো। রাতে পুরন্দরের বাড়িতে শুইতে আসিলাম। পুরন্দরের পাশের ঘরে আমার শুইবার ব্যবস্থা হইয়াছে। 2 ঘরের মাঝখানে দরজা, দরজাটা খোলা থাকিবে। বাহিরে বৃষ্টি হইতেছে। পুরন্দর একখানা বই লইয়া বসিল। আমি খানকতক বই লইয়া আমার শয্যার উপরে উঁচু করিয়া বালিশে হেলান দিয়া বসিলাম। কিছুক্ষণ না যাইতেই পুরন্দরের নাসিকা গর্জনে বুঝিলাম সে ঘুমাইয়া পড়িয়াছে। আমি পড়িতে লাগিলাম। অনেকক্ষণ পড়িবার পর
রাত কত হইয়াছে দেখিবার জন্য দেয়াল ঘড়িটার দিকে তাকাইলাম। রাত 12টা। চোখের দৃষ্টি নামাইতেই জানলার দিকে তাকাইলাম। মনে হইল জানালার বাহিরে একটা যেন লোক। বৃষ্টি থামিয়া গিয়াছিল। সামান্য জ্যোৎস্নায় স্পষ্ট দেখিতে পাইলাম। চোর নাকি? কিন্তু চাঁদের আলোর সঙ্গে ঘরের আলো মিলিয়া পরক্ষণেই তাহার চেহারা ভালো করিয়া দেখিয়া চমকিয়া উঠিলাম। এই যে পুরন্দরের বর্ণিত চেহারা, চোখ ছোট, নাক চ্যাপ্টা, চোয়াল উঁচু, মাথায় এক রাশ জটা। হঠাৎ দেখিয়া ভুটিয়া বা নেপালি বলে মনে হয়। কে কে বলিয়া জানালার কাছে আসিয়া দাঁড়াইলাম। কেহ কোথাও নাই। আমার চিৎকারে পুরন্দর জাগিয়া উঠিল, আমার ঘরে ছুটিয়া আসিল। বলিলাম, তুমি উঠলে কেন? আবার সেই স্বপ্ন। সে শুধাইল, তুমি এখানে কেন? বাইরে একটা যেন লোক দেখলাম। চোর? কেমন করে বলবো, চলো দেখে আসি। দুজনে আলো লইয়া বাহিরে আসিয়া জানালার কাছে উপস্থিত হইলাম। কোথাও কেহ নাই। কিন্তু সবচেয়ে বিস্ময়ের এই যে ভিজা মাটিতে কোনোরূপ পায়ের চিহ্ন নাই, অথচ মাটি যেরকম নরম, পায়ের ছাপ না পড়িয়াই পারে না। আমার বিস্ময় দেখিয়া পুরন্দর বলিল, কেউ আসেনি, তোমার চোখের ভ্রম। চুপ করিয়া রইলাম। লোকটার চেহারা বর্ণনা করিলাম না, করিলে পুরন্দরের ভীতি বাড়িতে বই কমিত না। সে রাত্রি কাটিয়া গেল। পরদিন রাত্রে আবার শুইতে আসিলাম। এবারে পুরন্দরের অনুরোধের জন্য আর অপেক্ষা করি নাই। প্রবল কৌতূহল আমাকে আসিতে বাধ্য করিল। পাশের ঘরে পুরন্দর ঘুমাইতেছে, আমি বসিয়া পড়িতেছি। হাতের কাছে একটা বিজলি বাতি। দেওয়াল ঘড়ির 12টা বাজার শব্দে চমক ভাঙিল। চোখ আপনি জানলার দিকে পড়িল। সেখানে সেই পূর্বদৃষ্ট মূর্তি। বিজলি বাতির পিচকারি ফেলিলাম। এক মুহূর্তের জন্য মূর্তি উদ্ভাসিত হইয়া মিলাইয়া গেল। ঠিক সেই সময় পুরন্দর জাগিয়া উঠিয়া আমার ঘরে ঢুকিল। কি ব্যাপার? সে বলিল, সেই স্বপ্ন, সেই লোক। উফ, কি তার চাহনি! না, আর পারি না বলিয়া আমার বিছানার উপরে বসিয়া পড়িল। পরদিন সকালবেলায় তাহাকে সব ব্যাপার খুলিয়া বলিলাম। বিশেষ করিয়া জানাইলাম যে তাহার স্বপ্নে দেখা লোকের এবং আমার জাগরণে দেখা লোকের চেহারা একই রকম। বলিলাম, আমি যাকে জেগে দেখছি তুমি তাকেই ঘুমিয়ে দেখছ। সে বলিল, তাহার স্বপ্নে দেখা ভ্রান্ত নয়। আমি বলিলাম, আমার জেগে দেখাও অভ্রান্ত। কাজেই সমস্যা সমাধার দিকে না গিয়ে জটিলতা হয়ে উঠিল। কোনো সমাধান না পাইয়া দুজনে নীরবে বসিয়া রহিলাম। এইভাবেই চলিতেছিল। কতদিন চলিত এবং পরিণাম কি হইত জানি না। এমন সময়ে ঘটনার মোড় ঘুরিয়া গেল। কিন্তু তার আগে পুরন্দর ও আমার অবস্থা বর্ণনা করা দরকার। পুরন্দরের শরীর ক্রমেই খারাপ হইতে লাগিল। তাহার শরীর কৃশ এবং গায়ের রং ফ্যাকাশে হইয়া আসিল। রাত্রে সে ঘুমাইতে পারিত না, কিংবা ঘুমাইবা মাত্রই স্বপ্ন দেখিয়া জাগিয়া উঠিত। তারপরে আর তাহার ঘুম আসিত না। আমি পাশের ঘরে শুইতাম এবং প্রতি রাত্রে 12টা বাজিবা মাত্র পূর্বদৃষ্ট সেই লোকটিকে জানালার বাহিরে দেখিতে পাইতাম। কিন্তু সে লোকটা রক্তমাংসের মানুষ বা ছায়া মাত্র বুঝিতে পারিতাম না, কেননা ওই চোখের দেখা ছাড়া তাহার আর কোনো প্রমাণ পাইবার উপায় ছিল না। পুরন্দরের স্বপ্নদৃষ্ট ব্যক্তি আর আমার জাগরণে দৃষ্ট ব্যক্তি এক ও অভিন্ন। ইহা কেমন করিয়া সম্ভব জানি না, কখনো জানিতেও পারিতাম কিনা সন্দেহ। এমন সময়ে ঘটনা একটা মোচড় খাইল। একদিন সন্ধ্যার আগে পুরন্দর ও আমি বারান্দায় বসিয়া আছি।
এমন সময়ে একজন লোক আসিয়া উপস্থিত হইল। পুরন্দরকে দেখিবা মাত্র সে বলিয়া উঠিল, বাবু, আপনার কাছে এলাম। পুরন্দর বলিল, কেন রায়মশাই? রায়মশাই বলিল, এই সেদিন আপনাকে যে বইগুলো বিক্রি করেছি সেগুলো একবার দেখতে চাই। তাহাদের কথোপকথন হইতে বুঝিলাম যে লোকটি পুরাতন পুস্তকের ব্যবসায়ী। পুরন্দর তাহার নিকট হইতে বই কিনিয়া আনে। পুরন্দরের কাছে তাহার কথা অনেকবার শুনিয়াছি, এই প্রথম তাহাকে চোখে দেখিলাম। পুরন্দর বলিল, সেসব বই এখনো খুলিনি, যেমন এনেছি তেমনি আছে, চলুন দেখবেন। কিন্তু ব্যাপার কি, এজন্য আপনাকে এত দূর আসতে হলো দেখে অনুমান করছি গুরুতর কিছু ঘটেছে। রায়মশাই বসিতে বসিতে বলিল, গুরুতর তো বটেই, আর ভারী আশ্চর্য। বইগুলো ছিল এক সাহেবের, বিলেত যাওয়ার সময় তার কাছ থেকে কিনেছিলাম। এসব কথা আপনি জানেন, বিক্রি করবার সময়েই বলেছি। তারপর সে বলিল, আপনার কাছে বইগুলো বেচে দেবার পর থেকেই এক অদ্ভুত স্বপ্ন দেখছি। স্বপ্নের নামে আমাদের কৌতূহল বাড়িল। বলিলাম, কি স্বপ্ন? একটা অদ্ভুত চেহারার লোক এসে যেন একখানা বই চায়। কি বই? তার কথা কি ছাই বুঝতে পারি, তবে তার ভাবে ভঙ্গিতে বুঝি যে একখানা বই চাইছে। যে জায়গায় বইগুলো ছিল হাত দিয়ে দেখায়। এমন অনেক কয়দিন ধরে স্বপ্ন দেখা চলছে। সেই একই ঘটনা, সেই একই লোক। ব্যাপারটা হয়তো স্বপ্ন বলেই উড়িয়ে দিতাম, কিন্তু কাল বিলেত থেকে সাহেবের এক চিঠি পেলাম। সাহেব লিখেছে যে বইগুলোর সঙ্গে একখানা তিব্বতী ভাষায় হাতে লেখা পুঁথি ভুল করে সে বিক্রি করে দিয়েছে। পুঁথিখানা যেন অবশ্য সাহেবকে এয়ারমেলে পাঠিয়ে দেওয়া হয়। এই বলিয়া সে সাহেবের চিঠিখানা বাহির করিল। দেখিলাম সাহেব চিঠিতে রায়মহাশয়ের কথিত বিষয় লিখিয়াছে বটে। পুরন্দর বলিল, চলুন ভিতরে গিয়ে খুঁজবেন। তখন অন্ধকার হইয়া আসিয়াছে। চাকরে একটি লণ্ঠন জ্বালাইয়া আনিল। আমরা তিনজন নূতনানা পুঁথির স্তূপের কাছে দাঁড়াইলাম। রায়মহাশয় পুঁথির রাশি ঘাঁটিতে লাগিল। অনেক ঘাঁটাঘাঁটি করিয়া রায়মহাশয় জীর্ণ প্রাচীন কাগজে লেখা অজ্ঞাত হরফের একখানা পুঁথি বাহির করিল। অক্ষরগুলো সব দাঁতের শাড়ির মতো, যেন শত শত বিকশিত দন্তপংক্তি অদৃষ্টকে ব্যঙ্গ করিতেছে। রায়মহাশয় দ্রুত পাল্টা উল্টাইতেছিল। হঠাৎ একটি সাদা পাতায় একটি মানুষের ছবি দেখিয়া চমকিয়া উঠিয়া বলিলাম, এই সেই মুখ। আমরা দ্রুত কাছে আসিয়া লণ্ঠনের আলোয় সেই বিভৎস মুখ দেখিয়া চমকিয়া উঠিলাম। পুরন্দরের ও আমার মুখ দিয়া বাহির হইল, এই সেই চেহারা। তারপরে অনেকক্ষণ কাহারও মুখ দিয়া আর কোনো কথা বাহির হইল না। সকলেরই বিস্ময় চরমে উঠিয়াছিল। রায়মহাশয় পুঁথি লইয়া চলিয়া গেল। পরে সংবাদ পাইয়াছিলাম যে বিমান ডাকে সে পুঁথিখানা সাহেবকে পাঠাইয়া দিয়াছিল। আর সেই পুঁথিখানা পুরন্দরের বাড়ি ত্যাগ করিবার পরে সে বা আমি স্বপ্নে বা জাগরণে কখনো সেই মূর্তি দেখি নাই। তারপরে অনেক কাল গিয়াছে। এ পর্যন্ত পুরন্দরের স্বপ্ন দর্শনের বা আমার জাগরণে দর্শনের কারণ আবিষ্কার করিতে পারি নাই। পুরন্দরের সহিত রায়মহাশয়ের দেখা হইয়াছে। রায়মহাশয়ও আর কখনো সেরূপ স্বপ্ন দেখে নাই। ইহার কার্যকারণ আজ পর্যন্ত আমাদের তিনজনেই অজ্ঞাত রহিয়া গিয়াছে। গল্পটি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর এরকম আরও ভালো ভালো গল্প এবং উপন্যাস যদি শুনতে চাও তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার অন্য পর্বে এবং অন্য আরও অনেক ভালো গল্প উপন্যাস নিয়ে। আজ এই পর্যন্তই। বিদায়।